তো নতুন টপিক ঢোকার আগে আমরা কি করব, একটু পুরনো একটা জিনিস জেনে নেব। যে পিএন সংযোগ যে ডায়োড আমরা পড়েছিলাম, সেক্ষেত্রে যখন পিএন সংযোগ তৈরি হচ্ছিল তখন কি হতো, ইলেকট্রন আর হোল তাদের নিজেদের মধ্যে কি হচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্তে, ও প্রান্ত থেকে ও প্রান্তে আসার ফলে সেখানে কি হচ্ছে, একসাথে যাওয়ার পর কি একটা নিঃশেষিত অঞ্চল সৃষ্টি করছিল, ডিপ্লেশন রিজিয়নের সৃষ্টি করছিল। তো তার দরুন কি হচ্ছে, একটা বিভব প্রাচীরের সৃষ্টি হয়েছিল, সে কথাও বলেছিলাম। তো এখানে বিভব প্রাচীর যেটা সৃষ্টি হয়েছিল, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল, সেটা বিভব প্রাচীর তৈরি হয়েছিল। এই যে বিভব প্রাচীর, এই বিভব প্রাচীর যেটা, তার মানটা কত, অর্থাৎ পোটেনশিয়াল যে বেরিয়ার সৃষ্টি হচ্ছে, এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন সৃষ্টি হচ্ছে, নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হচ্ছে। তার দরুন কি হচ্ছে, এক্ষেত্রে একটা বিভবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিভব প্রাচীর যেটাকে বলা হচ্ছে তার সৃষ্টি হচ্ছে। এই যে পোটেনশিয়াল ব্যারিয়ার, ঠিক আছে, এই পোটেনশিয়াল ব্যারিয়ারের যদি সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা দেখি, এই পোটেনশিয়াল ব্যারিয়ার যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 0.7 ভোল্ট। যদি সিলিকনের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে 0.3 ভোল্ট। অর্থাৎ এই পিএন জাংশন ডায়োডকে যদি আমি ফরওয়ার্ড বায়াস দিই, তাহলে সেক্ষেত্রে এই যে সোর্স যে ভোল্টেজ যেটা, অর্থাৎ ব্যাটারি যেটা, তার সেই ভোল্টটা অবশ্যই, তার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা অবশ্যই কি করতে হবে, যদি সিলিকন পিএন জাংশন ডায়োড হয় সেই ক্ষেত্রে ভোল্টেজটা 0.7-এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজটা 0.7-এর থেকে বেশি হতে হবে, তবে কি করবে, এই যে ডিপ্লেশন রিজিয়নটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই ভোল্টেজটা কি অপোজ করছে, ঠিক আছে, বাধা দিচ্ছে, তাহলে একে উপেক্ষা করার জন্য এর থেকে বেশি পরিমাণে ভোল্টেজ দরকার। অর্থাৎ সিলিকনের ক্ষেত্রে এই যে পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা হয়, তার পোটেনশিয়াল যেটা কত, 0.7 ভোল্ট। আর জার্মেনিয়াম যদি হয়, জার্মেনিয়াম যদি ব্যবহার করি, তাহলে ব্যাটারিটা কত করতে হবে, 0.3 থেকে বেশি, এটার মান 0.3 থেকে 0.4-এর মধ্যে হয়। এর থেকে কি করতে হবে, আমাকে বেশি পরিমাণে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, তবেই কি হবে, এই নিঃশেষিত অঞ্চলটা পুরোপুরি তোমার সমাপ্ত হয়ে যাবে, থাকবে না, আর তখন পিএন জাংশন ডায়োডটা কি হবে, ঠিকঠাকভাবে চালু থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে, সেই পোটেনশিয়াল ব্যারিয়ার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কত, সিলিকন যদি আমি ক্লাস নিই, তাহলে সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট হয়, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট হয়। এই জিনিসটা আমাদের একটু লাগবে, এটা আমার বলা হয়নি, তো এই জিনিসটা আমাদের লাগবে। এরপরে আমরা টপিকে ঢুকবো। এরপরে আসি আমরা আসল টপিকে। বলছে সুইচ হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার। তো আমরা একটা সুইচ কিসে ব্যবহার করি, যেমন একটা বাল্ব জ্বালানোর ক্ষেত্রে সুইচ অন করলে বাল্বটা সঙ্গে সঙ্গে জ্বলে যায়, আবার কি হচ্ছে, যখন আমি সুইচটা অফ করে দিই তখন বাল্ব যেটা আছে সেটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। তাহলে এরকম ট্রানজিস্টরকে আমরা এইভাবে সুইচ হিসেবে ব্যবহার করতে পারবো, কখনো অন কখনো অফ হিসেবে ব্যবহার করতে পারবো। তো এই ট্রানজিস্টরের ব্যবহার বর্তমান ডিজিটাল যে সার্কিট আছে সেখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, সুইচ হিসেবে ব্যবহার করা হয়, অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সুইচ হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে এই ট্রানজিস্টরটা, সেটা আমরা দেখবো, তার সেটা কীভাবে কাজ করে, কার্যনীতিটা কী হবে সেটা আমরা এখানে দেখবো। অর্থাৎ সুইচ অন করার সাথে সাথে যেমন হচ্ছে বাল্ব জ্বলছে বা ফ্যান চলছে, সুইচ অফ করার সাথে সাথে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে, বাল্বটা অফ হয়ে যাচ্ছে। ট্রানজিস্টরটা কী করে, একটা সার্কিটের মধ্যে যদি থাকে তাহলে সেটাও কীভাবে একটা অন অফের কাজ করে, তাহলে কীভাবে করে সেটা আমরা দেখবো। তাহলে আগের মতোই আমরা সার্কিট কী করেছি, একটা ট্রানজিস্টর নিয়েছি, এনপিএন ট্রানজিস্টর নিয়েছি, কিসে কনফিগারেশন, সি কনফিগারেশন নিয়েছি। এটা হচ্ছে কি, ভিভি ইনপুট যেটা দিচ্ছি আমরা, এটা হচ্ছে ইনপুট সার্কিট, এটা হচ্ছে আউটপুট, এই ভিসিটা কি আউটপুট। তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এর মধ্যে দিয়ে কি হচ্ছে, আইবি কারেন্ট যাবে, রেজিস্ট্যান্স একটা লাগিয়েছি, এখানে কি কালেক্টর জাংশন যেটা আছে সেখানে আরসি একটা লাগিয়েছে, আর এখানে কি ভিসিসি, এটা একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিয়েছি। এখানে কি হচ্ছে, এখানে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে, কি পোটেনশিয়াল, সেই ব্যারিয়ারটা কি ভিবিই, বেস ইমিটার ভোল্টেজ যেটাকে বলা হচ্ছে। কারণ এটা কি এন পি এন, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এখানে একটা পিএন জাংশন আছে। তাহলে আমরা বলেছিলাম যে পিএন জাংশন যদি থাকে তাহলে সেখানে একটা নিঃশেষিত অঞ্চল সৃষ্টি হয়, সেখানে একটা পোটেনশিয়াল ব্যারিয়ারে তৈরি হয়, সেই সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হলে 0.3, যেটা কি করবে, অপোজ করবে, ঠিক আছে, যেটা কি করবে, অপোজ করবে, বাধা দিবে। তাহলে এর থেকে বেশি পরিমাণ সাপ্লাই ভোল্টেজ দিলেই তবে কিন্তু ট্রানজিস্টরটা চালু হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, সেই পোটেনশিয়াল ব্যারিয়ারটা কত, এখানে যেটা বলছি ভিবিই, ঠিক আছে, আর এখানে আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি, ভিসি, সেটা বলা হয়েছিল আগের ক্লাসে। তাহলে এখানে কি সাপ্লাই ভোল্টেজ দিয়েছি, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ, এটা তীর চিহ্ন মানে কি ভ্যারিয়েবল, আমি বাড়াতে পারি কমাতে পারি, এটাও কি বাড়াতে পারি কমাতে পারি। এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, আরবি বলা হচ্ছে বেস রেজিস্ট্যান্স, এখানে কারেন্ট ফ্লো আইবি, অর্থাৎ বেসে যে কারেন্ট ফ্লো হচ্ছে, ভূমিতে কারেন্ট ফ্লো হচ্ছে আইবি, এক্ষেত্রে হচ্ছে আইসি, ঠিক আছে, আর এখানে গ্রাউন্ডে করা আছে, ঠিক আগের মতো সেম সার্কিট। তাহলে এখানে পি আর এখানে এন আছে,
এর মধ্যে যে তোমার পোটেনশিয়াল ভেরিয়েট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভিবিই, ঠিক আছে, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে এক্ষেত্রে ইনপুট ভোল্টেজ যেটা কত, ভিআই ইনপুট সেটা কত, এটা আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি, এখানে ইনপুট সার্কিট, এটা হচ্ছে আউটপুট সার্কিট, ঠিক আছে। আউটপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি0, এটা কি ভিসি আউটপুট ভোল্টেজ, এখানে আমরা আউটপুট ভোল্টেজ পেয়েছিলাম এবার এখান থেকে এইটুকু, যেটা আমরা বলতে পারি এখান থেকে এইটুকু বলি আর এখান থেকে এইটুকু বলি, সেম একই জিনিস। তাহলে আউটপুট ভোল্টেজ কত, ভিসি, কমন ইউনিটের ভোল্টেজ, ঠিক আছে। এখন যদি এই যে সার্কিটটা আছে এই জায়গাটা যদি আমি কি করব, কিরচফ ল অ্যাপ্লাই করব, ঠিক আছে, কার্শফের যে ল সূত্র সেটা আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে ভিবিই সমান আমি লিখতে পারবো কি আইবি আরবি প্লাস ভিবিই, কারণ এটা বিপরীত দিকে অপোজ করছে, ঠিক আছে। এখানে কি এটা যাচ্ছে, তাহলে ভিবি মাইনাস আইবি আরবি, তারপরে কি লিখবো মাইনাস দিয়ে ভিবি সমান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে ভিবিই সমান আমি লিখবো আইবি আরবি প্লাস ভিবিই, তাহলে সেটা আমরা লিখলাম এখানে, ঠিক আছে। এবার যদি এই আউটপুটে এখানে দেখি আউটপুট যে বর্তনী আছে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, ভিসিসি সমান হচ্ছে আইসিআরসি, ভিসিসি সমান আইসিআরসি প্লাস ভিসি, বা এভাবে যদি প্রথম থেকে আমরা যদি দেখি প্রথম থেকে ভিসিসি সমান হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিই সমান হচ্ছে ভিসিই সমান হচ্ছে 0, সেখান থেকে ভিসিসি সমান আমি আইসিআরসি প্লাস ভিসিই পাবো, অর্থাৎ এই দুটো আমরা পাবো। তাহলে ইনপুট ভোল্টেজ কত ভিআই, আউটপুট ভোল্টেজ হচ্ছে ভি0, সেটা কি ভিসি। এখন যদি এই যে ইনপুট ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি ভিবিই বলছি বা ভিআই, এটার মানটা যদি 0.6 থেকে কম হয়, 0.6 থেকে কম হয় ভোল্টেজ যেটা, তাহলে 0.6 থেকে যদি কম হয়ে যায় তাহলে এক্ষেত্রে কি হবে, এইখানে যে তোমার হচ্ছে যে ভোল্টেজটা অপোজ করছিল, অর্থাৎ এখানে যে ব্যারিয়ার ফিল্ড যেটা তৈরি হচ্ছিল, ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা তৈরি হচ্ছে সেই পোটেনশিয়ালটা কত 0.6 আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমি দিচ্ছি 0.6 থেকে কম, তাহলে এই জায়গাটাকে ওই যে পিএন জাংশন যেটা আছে তাকে কি করছে, নিঃশেষিত অঞ্চল তৈরি হচ্ছে, তাকে আমাকে কি করতে হবে, পুরোপুরি শেষ করে দিতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, 0.6 থেকে বেশি রাখতে হবে, কিন্তু আমি নিচ্ছি কত, এখানে সাপ্লাই ভোল্টেজ কত দিয়েছি 0.6 থেকে কম, তাহলে এইদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এখানে পিএন জাংশনে যেটা সে নিঃশেষিত অঞ্চল ছিল সেই রকমই থেকে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে নিঃশেষিত অঞ্চলটা থেকে যাচ্ছে, কারণ কি 0.6 থেকে আমি কম দিয়েছি। তাহলে আইবি কারেন্টের দিকে ফ্লো হবে, হবে না, কারণ কি এই জায়গাটা কি থাকছে, এই জায়গাটা ঠিক বাধা হয়েই থেকে যাচ্ছে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এইদিকে যদি কারেন্ট ফ্লো না হয় সাথে সাথে কী হবে, ট্রানজিস্টারটা কোনো কাজই করবে না, তাহলে আইসি কারেন্টটা সেটাও কী হবে, ফ্লো করবে না। তাহলে এখানে যে ভোল্টেজ যেটা আছে পোটেনশিয়াল ড্রপ যেটাকে বলা হচ্ছে, পোটেনশিয়াল বেরিয়ার যেটাকে বলা হচ্ছে, সেই ভিবিইটা 0.6, এই 0.6-এর থেকে যদি আমি এখানে বেশি রাখি তবে কি হবে, এখান থেকে কারেন্ট ফ্লো হবে, এদিকেও কারেন্ট ফ্লো হবে, কিন্তু আমি কত নিয়েছি, এর থেকে কম নিয়েছি, কম নেওয়ার ফলে কি হচ্ছে, এই জায়গাটা তো 0.6 থেকে কম নিয়েছে, তাহলে এদিকে কোনো কারেন্ট ফ্লো হবে না, আইবিটা 0। আইবি যদি ফ্লো না করে, তাহলে ভূমি যদি স্টপ থাকে, ভূমি যদি কোনো কাজ না করে, তাহলে আইসিটাও কি হবে, আইসি এদিকে কারেন্ট ফ্লো হবে না, তাহলে সেই জন্য বলা হচ্ছে আইবিটা সমান হচ্ছে 0, আইসি সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি এই যে সমীকরণ আছে আইসি যদি 0 হয়, তাহলে এই যে সমীকরণ যেটা আমরা লিখছি, তাহলে ভিসি সমান আমি কি লিখতে পারি, আইসি আরসি প্লাস ভিসি, এই ভিসিটা কি আবার আউটপুট ভোল্টেজ, এই যে এটা কি আউটপুট ভোল্টেজ, এখান থেকে এটাই তো আমরা আউটপুট ভোল্টেজ বলছিলাম, আউটপুট ভোল্টেজ, তাহলে ভিসিটাকে ভি ও লিখেছে, আউটপুট ভোল্টেজ সেটাই লিখেছে। তাহলে দেখো এখানে আইসিটা কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, আইসি যদি 0 হয়ে যায়, আইসি আরসি পুরোটাই 0, তাহলে ভিসিসি সমান হচ্ছে ভি0, অর্থাৎ ভি0 সমান হচ্ছে ভিসিসি। তাহলে এই ক্ষেত্রে যে ভোল্টেজটা ছিল সেই ভোল্টেজটা আমি কি পাচ্ছি, আউটপুট বর্তনীতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ট্রানজিস্টারটা কোন অঞ্চলে আছে, কাট অফ অঞ্চলে আছে, সেই জিনিসটা কাট অফ রিজিয়নে আছে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, ট্রানজিস্টার চালুই হচ্ছে না, ট্রানজিস্টারটা কাট অফ রিজিয়নে আছে, যেটা আমরা আগেরতে আউটপুট ক্যারেক্টারিস্টিক যে কার্ভ দেখেছিলাম সেই ক্ষেত্রে, অর্থাৎ কাট অফ রিজিয়ন। এরপরে কি করলাম, ভোল্টেজ যে ইনপুট ভোল্টেজটা কত 0.7 থেকে বেশি করলাম, 0.7 থেকে বেশি করে দিলাম, যেই বেশি করে দিয়েছি তাহলে কি হবে, এই দিয়ে বেশি করলে কি হবে, এখানে যে ভোল্টেজ যে পোটেনশিয়াল ব্যারিয়ারটা ছিল তার থেকে বেশি বেশি হওয়ার জন্য কি হবে, এটাকে বাধাটাকে অতিক্রম করে দিবে, অতিক্রম করে কি হবে, আইবি কারেন্টটা ফ্লো হতে শুরু করবে, অর্থাৎ আইবি 0 নয়, তখন আইবি কারেন্টটা ফ্লো হতে শুরু করবে, আইবি যখন কারেন্ট ফ্লো হতে, ভূমির মধ্যে যখন কারেন্ট ফ্লো হতে শুরু করলো তখন আইসিটাও কি হবে, আস্তে আস্তে প্রবাহিত থাকবে, আইসিটাও আস্তে আস্তে প্রবাহিত থাকবে, কারণ ভূমি যদি চালু হয়ে যায় আইবি যাবে আর আইসিটাও চালু হতে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আইবি নট 0 0, আইসিটাও নট 0 0, অর্থাৎ প্রবাহ হতে শুরু করলো।
এরপরে দেখো, তাহলে ভিসিসি সমান আমি পেয়েছিলাম আইসিআরসি প্লাস ভি জিরো, তাহলে ভি জিরো সমান আমি কি লিখবো, ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন কি করলাম, ভিসিসি যেটা ছিল সেটা ভ্যারিয়েবল লিখেছিলাম, ভিসিসিটা কি করেছিলাম ভ্যারিয়েবল, ভিসিসিটা ভ্যারিয়েবল না করে আমি এখন কি করলাম, এটাকে ফিক্সড করে দিলাম, কোনো একটা ভ্যালুতে ফিক্সড করে দিলাম, 3 4 যা কিছু একটা ভোল্টেজে ফিক্সড করে দিলাম। তাহলে এখন কি করছি, ভিআই এর মানটা কি করব, আস্তে আস্তে যদি আমি বাড়াই 0.7 থেকে 0.8 9 10 1 2 3 এরকম ভোল্টেজ যদি বাড়াই, তাহলে আইবি এর মানটা বাড়তে থাকবে, আইবি এর মান যদি বাড়তে থাকে আইসি এর মানটা বাড়তে হবে, ভূমি যত অ্যাক্টিভ হবে আইসিটাও কি হবে, তত পরিমাণে কি হবে, তত বেশি পরিমাণে কারেন্ট ফলে তো আইবির মান বাড়ার সাথে সাথে আইসিটাও বাড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভিসিসিটা ফিক্সড রেখে দিয়েছি আমি, আইসিটা বাড়ছে, আইসি যদি বাড়ে তাহলে কি এক্ষেত্রে কী হবে, ভি আউটপুট যেটা সেটা কি আস্তে আস্তে কমতে থাকবে, আউটপুট ভোল্টেজটা কী হবে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এক্ষেত্রে ইনপুট ভোল্টেজ বাড়াচ্ছে, ইনপুট ভোল্টেজ বাড়ানোর ধরুন আইবি কারেন্ট যেটা সেটা বাড়ছে, আইবি কারেন্ট যত বাড়ছে আইসি কারেন্টটা তত বাড়ছে, আইসি কারেন্ট যদি বাড়ে তাহলে এই পার্টটা যদি যতই বাড়তে থাকবে এই আউটপুটটা ভি জিরো যেটাকে আমরা বলছি ভি আউটপুট, এটা কত হবে, ততই কমতে থাকবে, কারণ কি এটা ফিক্সড, এর যে 5 হয় এটা, এটা যদি তোমার 1 আর এটা 2 হয় তাহলে 2 কে 2 5 মাইনাস 2 3 হলো, এটা যদি 2 হয়ে যায় তাহলে 2 2 এ 4 5 মাইনাস 4 1 হয়ে যাচ্ছে, তাহলে ভি জিরোটা মানছে, তাহলে আইসিটা যত বাড়ছে ভি আউটপুটটা ততই কমতে থাকছে। তাহলে এক্ষেত্রে যদি আমি একটা গ্রাফ দেখি আউটপুট আর ইনপুট ভোল্টেজ, তাহলে কি পাবো দেখো, প্রথমে কি ছিল, আস্তে আস্তে আমি আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজটাকে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, প্রথম 0.1 2 3 4 এভাবে দেখা যাচ্ছে কি আমি যত এভাবে ইনপুট ভোল্টেজ দিচ্ছি না কেন ততই কি হচ্ছে আউটপুট ভোল্টেজটা কি হচ্ছে একই রকম থেকে যাচ্ছে, ইনপুট ভোল্টেজটা এত এত বাড়াচ্ছে, আউটপুট ভোল্টেজটা কি হচ্ছে একদম ম্যাক্সিমাম, কখন পেয়েছিলাম দেখো এখানে ম্যাক্সিমাম পেয়েছিলাম, ভিসিসি সমান হচ্ছে ভি জিরো, আউটপুট ভোল্টেজ হলে ভিসিসি সমান ভি জিরো, তাহলে সেটাই। এরপরে কি করছে আস্তে আস্তে যখন 0.7 হলো তখন এরকম পজিশনে এলো, যেই 0.7 থেকে আমি বেশি করলাম তখন দেখা যাচ্ছে আউটপুট ভোল্টেজটা কম হয়ে যায়, কারণ কি ট্রানজিস্টরের ভূমির মধ্যে দিয়ে প্রবাহ শুরু হচ্ছে, প্রবাহ শুরু হলে আইসিটা বাড়ছে, আইসি যদি বাড়ে তাহলে কি হবে, ভি আউটপুটটা আস্তে আস্তে কমতে থাকবে, তাহলে ভি আউটপুট যেটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকছে, যত বাড়াচ্ছে বাড়তে 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 ঠিক এরকম একটা পজিশনে এসেছে, তারপর আমি যতই বাড়াচ্ছি না কেন ইনপুট ভোল্টেজটা যতই বাড়াচ্ছি না কেন দেখা যাচ্ছে যে এই যে আউটপুট ভোল্টেজটা আর বাড়ছে না, ঠিক একটা একই রকম লেভেলে এইভাবে সোজা চলে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই যে রিজিয়নটা এটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, আউটপুট ইনপুট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আউটপুট ভোল্টেজটা কমছে, আর এইটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। তাহলে এই ক্ষেত্রে দেখো 0.7 থেকে যখন আমি ভোল্টেজ কম রেখেছিলাম বা 0.6 থেকে যখন আমি কম রেখেছিলাম তখন কি হয়েছিল, ট্রানজিস্টার চালুই হয়নি, অর্থাৎ সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছিল না, তার ফলে কি হচ্ছে পুরো ট্রানজিস্টারটা অফ ছিল, অর্থাৎ একটা সুইচে যেরকম অফ থাকে সেরকম অফের মতো কাজ করলো। এরপরে যখন আমি ভোল্টেজ বাড়াতে শুরু করলাম তখন দেখা গেলো ট্রানজিস্টার চালু হয়ে গেলো, ট্রানজিস্টারের মধ্যে কারেন্ট ফ্লো হতে শুরু করলো, অর্থাৎ আউটপুট ভোল্টেজ কমতে থাকলো। তাহলে এই ক্ষেত্রে এই যে রিজিয়নটা পেলাম অ্যাক্টিভ রিজিয়ন, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে অন অবস্থা, অর্থাৎ ট্রানজিস্টারের অন অবস্থা। তারপরে কি হলো, একটা স্যাচুরেশন চলে এসেছে, এরপরে কি হচ্ছে যত আমি ভোল্টেজ বাড়াচ্ছি আউটপুট ভোল্টেজের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা কি হয়েছিল অফ, ট্রানজিস্টারটা এই জায়গাটা হয়েছে অন। তাহলে ভোল্টেজ যখন লো থাকছে ট্রানজিস্টার কি থাকছে অফ অবস্থায় থাকছে, ভোল্টেজ যখন হাই করা হচ্ছে ট্রানজিস্টার অন অবস্থায় আছে। তাহলে একটা সুইচ যেমন আমি কি হাত দিয়ে অন করতে হচ্ছে, হাত দিয়ে অফ করতে হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে ভোল্টেজ যখন কম থাকছে তখন ট্রানজিস্টার অটোমেটিক্যালি অফ থাকছে, ভোল্টেজ যখন আমি বাড়িয়ে দিলাম তখন ট্রানজিস্টার অন হচ্ছে। তাহলে এটা একটা সুইচের মতো কাজ করছে, যাতে কোনো একটা সার্কিটের মধ্যে ট্রানজিস্টার যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, এইভাবে কী হবে একটা সুইচের মতো সে কাজ করবে, অর্থাৎ এই জন্যই বলা হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ ইন এ সার্কিট। এরপরে যেটা আসবো যে প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টার ব্যবহার, অ্যাম্পলিফিকেশন হিসেবে ট্রানজিস্টার ব্যবহার, আগেটা ছিল সুইচ হিসাবে, ঠিক আছে অন অফ, এবার হচ্ছে প্রবাহটা কীভাবে বৃদ্ধি করছে। আমরা দেখো অনেক সময় মাইক্রোফোনে কথা বলি, সেই মাইক্রোফোনের কথাটা কি হচ্ছে কোনো যে যখন আমার ইয়ারফোন থাকছে সেখানে কি বা অন্যান্য জায়গায় বক্স লাগানো থাকে সেটার আওয়াজটাকে অনেক বড় করে শোনা যাচ্ছে, তাহলে আমি বলছি আস্তে করে কথাটা শোনা যাচ্ছে অনেক বড় করে, তাহলে এটা কি করছে ট্রানজিস্টারের এটা একটা কাজ, ট্রানজিস্টার কি করছে অনেক বড় করে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি করে একটা ইনপুট সিগন্যালকে সে অনেক বড় করে বিবর্ধিত করে এবং আউটপুট সিগন্যালে পরিণত করে। তাহলে এখানে আমি কীভাবে করছে সেটা যদি আমরা দেখি, আমরা দুটো গ্রাফ পেয়েছিলাম, একটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আর একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্ষেত্রে আইবি কারেন্ট ভার্সেস আইসি কারেন্ট একটা গ্রাফ পেয়েছিলাম। এখানে যে আইবি কারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার, আর
এখানে ইনপুট কারেন্ট, এটা হচ্ছে আউটপুট কারেন্ট, সেটা হচ্ছে কি মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেই ক্ষেত্রে একটা সরল লেখা আমি পেয়েছিলাম। এক্ষেত্রে দেখো যত আমি আস্তে আস্তে বাড়াচ্ছি ইনপুট কারেন্টটা, তত কিন্তু আউটপুট কারেন্টটা বাড়ছে। এখানে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে বাড়ছে, তো এদিকে আউটপুট যেটা সেটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে বাড়ছে। ঠিক আছে, তার মানে কতটা বাড়ছে ভেবে দেখা যাক। এবার আছে আউটপুট ক্যারেক্টারিস্টিক, সেম একই জিনিস, এরকম ধরনের একটা পেয়েছিলাম, ভিসিটাকে এদিকে রেখেছিলাম, ভিসি যত বাড়াচ্ছিলাম একটা আইবির মানের জন্য, একটা কার্ড পেয়েছিলাম আইবি 0। যখন আইবিটাকে আমি 10 করলাম তখন এইখানে আইসিটা কি হলো, এরকম জায়গায় চলে গেল, আইসি কারেন্ট যেটা আছে এত চলে গেল। তাহলে এখান থেকে 0 থেকে আমি কত বাড়াচ্ছি, 10, পরিবর্তনটা যখন 10 হচ্ছে, এটা ধরে নিলাম 5, এখানে কত গেল 10, তাহলে আইসি কারেন্টটা কত হলো, পরিবর্তন 5। যদি আমরা দেখি তাহলে আইবি কারেন্টটা কত, প্রথমে যখন 0 রাখা ছিল এর সরলরেখা পেলাম, এটা কত, আইসি কারেন্ট হচ্ছে 5। এবার আইবি কারেন্টটা যখন আমি 10 করলাম, আইবি কারেন্টটা কত 10 করলাম, আইসি কারেন্টটা কত এখানে হলো দেখা যাচ্ছে 10। তাহলে আইবির পরিবর্তনটা কত হচ্ছে, আইবির পরিবর্তনটা তাহলে 10 মাইনাস 0 করবো আমি, 0 করলে কত হলো 10 মাইক্রো অ্যাম্পিয়ার। এবার আইসি কারেন্টটা কত, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে, মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 এখানে হলো 10, 10 মাইনাস 5 করলাম, কত আমি পেলাম 5 মিলি অ্যাম্পিয়ার। মিলি থেকে আমি মাইক্রোতে যদি যেতে চাই তাহলে কত করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে, 10⁻³ দিয়ে আমাকে গুণ করতে হবে। মিলি থেকে আমি মাইক্রোতে যাচ্ছি, তাহলে 5 ইন্টু 10⁻³ মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে পরিবর্তনটা যদি আমি দেখি তাহলে ডেল আইসি বাই ডেল আইবি যদি আমি করি, অর্থাৎ এখানে ইনপুট কারেন্টের পরিবর্তনের সাথে সাথে আউটপুট কারেন্টটা কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা যদি দেখি, তাহলে এখানে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্টের পরিবর্তন কত 5 ইন্টু 10⁻³, ইনপুট কারেন্টের পরিবর্তন কত 10, সব মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কত 500। অর্থাৎ ইনপুট কারেন্টের অল্প পরিবর্তনের জন্য আউটপুট কারেন্টটা কতটা পরিবর্তন হয়ে গেছে, কত গুণ, 500। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে কোনো একটা সিগন্যাল যেটা আসে সেই সিগন্যালটাকে কি করে অনেকটা বেশি পরিমাণে বিবর্ধিত করে, ওই জন্য কি হচ্ছে মাইক্রোফোনের সামনে আমরা আস্তেভাবে কথা বলছি, সেটা কি অনেক বড়োভাবে শোনা যাচ্ছে। তাহলে ট্রানজিস্টার কি করছে, একটা বিবর্ধক হিসেবে কাজ করছে, কারেন্টটাকে কি করছে, এখানে যে কারেন্ট যেটা আসছে, প্রবাহ যেটা আসছে সেটা কি হচ্ছে বিবর্ধিত করে, অল্প পরিমাণের পার্থক্যের জন্য আউটপুট কারেন্ট আমরা কি পাচ্ছি, অনেক বেশি পরিমাণে পাচ্ছি, অর্থাৎ বিবর্ধিত করে দিচ্ছে, কোনো একটা সিগন্যালকে অনেক বেশি পরিমাণে বিবর্ধিত করে দিচ্ছে। এভাবে কি করে মাইক্রোফোনের সামনে আমরা কথা বললে সেটা কিন্তু অনেক জোরে ভাবে শুনতে পাচ্ছি, এই জন্য কি করছে ট্রানজিস্টার কি হচ্ছে একটা বিবর্ধক হিসাবে কাজ করছে। তো এক্ষেত্রে কি হয়, এটা যদি সার্কিট আমরা দেখি, যে সে সার্কিটে যদি আমরা ভাবি সার্কিটে কিভাবে কাজ করে, সার্কিটে কিভাবে কাজ করে, তো এক্ষেত্রে কি করা হয়, আমরা যে যখন কথা বলি সেই কথাটা কি হচ্ছে শব্দ থেকে যাচ্ছে কোথায়, তড়িতে, সেই তড়িতে কিসে, সেটা এসি সিগন্যাল হিসেবে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে কি আমরা একটা মাইক্রোফোনে কথা বলেছি, এই জায়গায় কি হচ্ছে সেটা এসি সিগন্যাল হিসেবে গিয়েছে, এখানে কি এটা এখানে একটা আউটপুট সিগন্যাল আমরা পাবো। তো এখানে কি করা আছে, একটা ক্যাপাসিটার দেওয়া যায়, ক্যাপাসিটার দেওয়া আছে, আমরা জানি ক্যাপাসিটার কি করে চার্জ ধরে রাখে, ক্যাপাসিটার আরও একটা কাজ করে, কি কাজ করে, এ কি করে একটা ফিল্টারের মতো কাজ করে, এ শুধুমাত্র এসিটাকে, এসি কম্পোনেন্ট যেটা থাকে সেটাকে এর মধ্যে দিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ডিসিটাকে এ যেতে দেয় না। ঠিক আছে, অল্টারনেটিং যেটা কারেন্ট যেটাকে আমরা বলছি সেটাকে এ যেতে দেবে, কিন্তু ডিসি ডাইরেক্ট কারেন্ট থেকে যেতে দেয় না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করা হলো, এখানে আমি কথা বললাম মাইক্রোফোনে, তাহলে আমার শব্দ শক্তি যেটা সেটা কি তড়িৎ শক্তিতে গেল, এসি সিগন্যাল তৈরি হলো, এসি, ঠিক আছে, এসি এর মধ্যে দিয়ে গেল, তাহলে এর মধ্যে দিয়ে যখন যাবে আবার তাকে এখানে একটা কি করেছে আমি ডিসি কারেন্ট যোগ করে রেখেছি, তাহলে এই কারেন্টটা যদি এদিকে যায় তাহলে এর সাথে মিশে যেতে পারে। ঠিক আছে, তাহলে এর মধ্যে এই আমার যে সংকেত যেটা দিয়েছিলাম তার সাথে মিশে যেতে পারে, কিন্তু এ কি করে ডিসিটাকে বাধা দিয়ে দেবে, এসি হলে চলে এসো এর মধ্যে দিয়ে যেতে পারবে। তাহলে ডিসিটিকে বাধা দিলে তাহলে যেতে পারলো না, কিন্তু এদিক থেকে এসি সহজে এ চলে গেল, এই এসি সংকেতটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই যে ভিবি যাচ্ছে তার সাথে কি আইবি এর সাথে আরেকটা কি হলো আইবি যোগ হয়ে গেল, সেটা কি এসি, এই যে আইবিটা সেটা কি, সেটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, আর এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে আর সাথে যুক্ত হলো যেটা সেটা হচ্ছে এসি কম্পোনেন্ট, সেটা কি, সেটা হচ্ছে এসি কম্পোনেন্ট যুক্ত হয়ে গেল। তাহলে এর মধ্যে দিয়ে যাচ্ছিল এসি, আমি দিয়েছি এসিটা এর মধ্যে পাস করে চলে গেলো, কিন্তু এর মধ্যে যে ডিসিটা এর মধ্যে যেতে চাইছিল কিন্তু বাধা দিয়ে গেল না, কিন্তু এই এসিটা এর সাথে কিন্তু যাবে, কিন্তু মিশে যাবে না, দুটো আলাদা আলাদা, একটা এসি ডিসি কম্পোনেন্ট দুটো আলাদা আলাদাভাবে থাকলো।
গেল। এরপর যাওয়ার পর কি হচ্ছে, এই যে বললাম এখানে আইবির পরিবর্তনের সাথে সাথে আইসিটা অনেক বেশি পরিমাণে পরিবর্তন করে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে এটা বাড়ানোর সাথে সাথে কী হবে, এখানে আউটপুট যে ভোল্টেজটা সেটা আরও বেশি পরিমাণে পাবো। তাহলে এক্ষেত্রে কী পাবো, এখানে যে আমরা আউটপুট যেটা পাবো, আউটপুট পাবো যেটা পাবো এখানে এই যে আইসি যেটা অনেক বেশি পরিমাণে পাবো। আইবির পরিবর্তনের সাথে আইসির অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে এসি সিগন্যালটা আসছে সেটারও একটা বিবর্ধিত করে দেবে, সেটাকেও ট্রানজিস্টারে বিবর্ধিত করে দেবে। বিবর্ধিত করে দিলে কী হবে, এখানে একটা বিবর্ধিত তোমার প্রভাব পাবো। এখন এই যে একটা তোমার ক্যাপাসিটার লাগানো আছে, তাহলে এর মধ্যে দিয়ে এসি প্লাস ডিসি দুটো কম্পোনেন্ট যাচ্ছে বিবর্ধিত, অর্থাৎ বিবর্ধিত কম্পোনেন্ট দুটো যাচ্ছে, অনেক বেশি পরিমাণে যাচ্ছে। এখানে এসে কি করবে, ডিসিটাকে এসে বাধা দিয়ে দিলে এসিটাকে অনায়াসে কি করবে এর মধ্যে দিয়ে পাস করে দেবে, এসি কম্পোনেন্টকে পাস করে দেবে। এখানে কি হবে, আমরা আউটপুট সংকেতটা শুনতে পাবো। সেটা আবার কি হবে, শব্দ শক্তি হিসেবে বেরিয়ে আসবে, আমাদের কানে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমি মাইক্রোফোনে কথা বললাম, এসি সিগন্যাল গেল, এসি সিগন্যাল এর সাথে যুক্ত হলো, ট্রানজিস্টর কি করবে, প্রবাহটাকে বৃদ্ধি করে দেবে, সিগন্যালটাকে বিবর্ধিত করে দেবে। তাহলে আইসি এখানে কি হলো, বিবর্ধিত হয়ে গেলো। শুধুমাত্র কি ডিসি সিগন্যালটা, শুধু ডিসি না এসি সিগন্যালটা বিবর্ধিত হয়ে যাবে, দুটো একসাথে বিবর্ধিত হয়ে গেল। বিবর্ধিত হয়ে যাওয়ার পর কী হবে, এক্ষেত্রে এর মধ্যে দিয়ে বিবর্ধিত ডিসি এসি যাচ্ছে, কিন্তু এ কী করবে, শুধু ডিসিটাকে বাধা দিয়ে দিবে, এসিটাকে এর মধ্যে যেতে হবে। তাহলে এসি সিগন্যালটা চলে গেলো, অর্থাৎ এখানে ডিসিটা ডিসির মতোই থেকে গেল, শুধুমাত্র এসি দিয়েছিলাম সেই এসিটা এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে মাইক্রোফোনে কথা বললাম, এখানে কি হচ্ছে, অনেক বড় করে সেটা শোনা গেল। এইভাবে কি করছে, ট্রানজিস্টার একটা প্রভাব বিবর্ধক হিসেবে কাজ করছে, প্রভাবিত হিসেবে কাজ করছে। এরপরে আসবো আমরা একটা লোড লাইন, ঠিক আছে, ভার রেখা বলা হচ্ছে, আর একটা কিউ পয়েন্ট। কি জিনিস এটা, এবার দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে সার্কিট যেটা আছে, এই ক্ষেত্রে যদি আমরা কেভিএল ল অ্যাপ্লাই করি, কিরচফস ভোল্টেজ ল, তাহলে সেক্ষেত্রে ভিসিসি সমান আমি কি পাবো, ভিসিই প্লাস আইসি আরএল। এখন কাট অফ অঞ্চল যখন থাকে, কাট অফ অঞ্চলে আমরা কি বললাম, কাট অফ অঞ্চলে আইসি প্রবাহটা জিরো, ঠিক আছে, কাট অফ অঞ্চলে কোনো প্রবাহ যায় না, আইবিটা জিরো হয়ে গেলে আইসিটাও জিরো হয়ে যায়, ঠিক আছে। কাট অফ অঞ্চলে ভোল্টেজটা কত, 0.6 থেকে কম, অ্যাপ্লাই ভোল্টেজ 0.6 থেকে কম। তাহলে কাট অফ অঞ্চলে আইসি যদি জিরো হয়, তাহলে ভিসিই সমান হচ্ছে ভিসিসি পাবো আমরা। আবার স্যাচুরেশন অঞ্চল যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে স্যাচুরেশন অঞ্চলের ক্ষেত্রে ভিসিটা কত হয়, জিরো। দেখো ভিসিটা একেবারে জিরোর কাছাকাছি, ভিসিটা একেবারে জিরোর কাছাকাছি, সম্পৃক্ত অঞ্চল যেটা আমরা দেখি। তো ভিসিটা যদি আমরা দেখি যে স্যাচুরেশন অঞ্চল, দেখো একদম এখানে এটা তোমার হচ্ছে জার্মেনিয়াম নেওয়া হচ্ছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে জার্মানির ক্ষেত্রে হচ্ছে 0.2 0.3 মতো হয়। যদি সিলিকন নিতে হয় 0.7 হতো, তাহলে এখানে প্রায় একদম এর থেকে এদিকে, তার মানে কি হচ্ছে একেবারে জিরোর কাছাকাছি। ভিসিটা কথা হচ্ছে একেবারে জিরোর কাছে, স্যাচুরেশন রিজিয়ন দেখতে পাচ্ছি আমরা, স্যাচুরেশন রিজিয়নে ভিসিটা একেবারে জিরোর কাছাকাছি দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে ভিসিসি সমান আমরা কি পাবো, এটা যদি জিরো হয়ে যায় আইসি আর এল, তখন আইসি সমান হচ্ছে কি ভিসিসি বাই আর এল। তাহলে এক্ষেত্রে দুটো পয়েন্ট আমরা পাচ্ছি, দেখো আইসি যদি জিরো হয় আর একটা ভিসি যদি জিরো হয়, অর্থাৎ কাট অফ অঞ্চল সম্পৃক্ত অঞ্চল, এই দুটোকে নিয়ে যদি আমরা, অর্থাৎ দুটো পয়েন্টকে নিয়ে কাজ করি, তাহলে আইসি যখন জিরো ভিসিসি হচ্ছে ভিসি। তাহলে আইসি যখন জিরো, এদিকে উপরে আইসি এদিকে ভিসি, আইসিটা যদি জিরো হয়, আইসিটা যখন জিরো করলাম, ভিসিইটা নিয়ারলি ভিসিসি, তাহলে নিয়ারলি ভিসিসি, তাহলে ভিসিটা এই জায়গায় এরকম জায়গায় দিলাম আমি, ঠিক আছে। আবার দেখো যখন ভিসিইটা জিরো, ভিসিইটা কত জিরো, এই জায়গায় তখন কি হচ্ছে, আইসিটা কত ভিসিসি বাই আরএল, এই পয়েন্টটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি একটা সরলরেখা টানি, এই যে সরলরেখা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে লোড লাইন, ঠিক আছে, লোড লাইন। আর কি হচ্ছে, কি বললাম, লোড লাইন পাচ্ছে, আর এক্ষেত্রে বিভিন্ন আইবি মানের জন্য, ঠিক আছে, আইবি যে তোমরা যে বেস কারেন্ট যেটা তার বিভিন্ন মানের জন্য এরকম ধরনের তাকে সরলরেখাটা যে পয়েন্টে ছেদ করবে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে তিনখানা পয়েন্ট পেয়েছে তিনটে আইবি কারেন্টের জন্য, এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে অপারেটিং পয়েন্ট, ঠিক আছে, অপারেটিং পয়েন্ট। তাহলে আইবির মান বাড়ানোর সাথে সাথে এই যে পয়েন্টটা সেটা এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এইভাবে কী হবে, সে চলাচল করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ সিগন্যাল যেগুলো পড়বে সেই সিগন্যালগুলোর সাথে সাথে কী হবে, ঠিক এইভাবে সে চলাচল কম্পন হতে থাকবে, এই জিনিসটা, ঠিক আছে। এখানে যে পয়েন্টটা এটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, এই কিউ পয়েন্ট বলা হচ্ছে। তাহলে কি বলা হলো, ভিসিই যখন হচ্ছে তোমার ভি আইসি যখন জিরো হচ্ছে, তাহলে ভিসিসি, অর্থাৎ এই পয়েন্টটা আইসির মানটা যখন জিরো তখন এখানে, আবার তখন ভিসিই যখন মানটা জিরো, অর্থাৎ এই জায়গায় তখন কি আমরা পাচ্ছি, আইসি সমান 8 বার, তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি।
ভিসিসি বাই আরএল। তাহলে এই সরলরেখাটা বলা হচ্ছে লোড লাইন, আর এই যে পয়েন্টটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট, আর এখানে এই যে পয়েন্টগুলো বিভিন্ন আইবি কারেন্টের জন্য বিভিন্ন আমরা পয়েন্ট পাবো, ঠিক আছে। এই যে কাট করবে সেই পয়েন্টগুলোকে বলা হচ্ছে তোমার অপারেটিং পয়েন্ট। তাহলে এই যে কিউ পয়েন্ট কি বলছে, ইট ইজ এ পয়েন্ট হুইচ রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ আইসি অ্যান্ড ভিসিই রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ আইসি অ্যান্ড ভিসি। এই পয়েন্টে কি করবে, এদিকে ভিসি এদিকে আইসি, তাহলে একটা পয়েন্ট মান নিশ্চয়ই নির্দিষ্ট করবে। দ্যাট এক্সিস্ট ইন দ্য ট্রানজিস্টর সার্কিট হোয়েন দেয়ার ইজ নো ইনপুট সিগন্যাল। যখন আমি কোনো ইনপুট সিগন্যাল দিইনি তখনই কিন্তু এটা থাকছে। এরপর যখন ইনপুট সিগন্যাল দেবো আমরা, তখন কী করবে, এই পয়েন্টটা কী হবে, ভ্যারি করতে থাকবে, এখানে যেতে থাকবে এখানে যেতে হবে, এভাবে কী করবে, সে সিগন্যালটাকে বিবর্তিত করে দেবে। তাহলে এটাকে বলছে ইট ইজ এ পয়েন্ট হুইচ রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ আইসি অ্যান্ড ভিসিই দ্যাট এক্সিস্ট ইন দ্য ট্রানজিস্টর সার্কিট হোয়েন দেয়ার ইজ নো ইনপুট সিগন্যাল। তাহলে এটা কী করবে, ট্রানজিস্টরের মধ্যে এক্সিস্ট করছে, ঠিক আছে। যখন আমি কোনো রকম ইনপুট সিগন্যাল দিইনি তখনই এটাকে হচ্ছে এক্সিস্ট করছে, এটাকে বলা হচ্ছে কিউ পয়েন্ট। আর এই যে রেখাটা, এই রেখাটা বলা হচ্ছে লোড লাইন। এরপরে আসবো এই যে প্রবাহ বিবর্তক গুণক বা প্রবাহ বিবর্তন, যেটা কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর, অর্থাৎ কারেন্টটাকে আমরা দেখলাম বেস কারেন্টের পরিবর্তনের সাথে সাথে কালেক্টেড কারেন্টটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে বিবর্ধন কতটা হচ্ছে, সেই বিবর্ধনটাই হচ্ছে আমরা এখানে দেখবো, সেটাকে বিবর্ধন গুণক বা অ্যাপ্লিকেশন ফ্যাক্টর বলা হচ্ছে, বা কারেন্ট গেইনও বলা হয়। বলছে এই যে সি বর্তন, ট্রানজিস্টরের সি বর্তনে আছে, তাতে ইনপুট ভূমিপ্রবাহের পরিবর্তী উপাংশ অর্থাৎ এসি কম্পোনেন্ট যেটাকে আমরা বলছি, সাপেক্ষে আউটপুট সংগ্রহ প্রভাবের পরিবর্তী উপাংশ যেটা যত গুণ হয় সেই সংখ্যাটিকে ট্রানজিস্টরের প্রভাব বিবর্তন গুণক বা সংক্ষেপে প্রভাব বিবর্তন বলা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এসি কম্পোনেন্ট যেটা আমরা দিয়েছিলাম অর্থাৎ বেসে, আরেকটা হচ্ছে যেটা আউটপুটে এসি পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আউটপুটে যেটা পেয়েছি তা আর এখানে ইনপুটে যেটা দিয়েছি, এই যে অনুপাতটা সেটাকে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, ঠিক আছে, বা প্রবাহ বিবর্ধন বলা হচ্ছে, বা এখানে কি কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর বলা হচ্ছে। তাহলে বিটা দিয়ে চিহ্নিত করা, তাহলে আইসি বাই আইবি, আইসিটা কি আর আইবিটা কি, আইবিটা হচ্ছে কি ইনপুট এসি ভূমিপ্রবাহ, ঠিক আছে, ইনপুট এসি ভূমিপ্রবাহ যেটা আমরা সিগন্যালটা দিয়েছি, আর আউটপুটে যে সিগন্যালটা আমরা পাচ্ছি, যে কারেন্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আইসি আউটপুট এসি সংগ্রহ, ঠিক আছে। এইভাবে চিহ্নিত করা হচ্ছে বিটা সমান আইসি বাই আইবি, এর মানটা 20 থেকে 200-র মধ্যে হয়। এবার দেখো এটাকে যদি আমি কি করব, ডিসি সাপেক্ষে যদি আমি লিখি, তাহলে প্রথমে যখন আমি ভূমিপ্রবাহ দিয়েছি অর্থাৎ কোনো রকম কোনো সিগন্যাল দিইনি, অর্থাৎ মাইক্রোফোনে কথা বলিনি, চুপ করে আছে, তাহলে ভূমিপ্রবাহ যাচ্ছে, আইবি যাচ্ছে। এবার কি করলাম, আমি কথা বললাম, ঠিক আছে, কোনো একটা কথা বললাম, মাইক্রোফোনের সামনে কথা বললাম, তাহলে কী হবে, আমি এসি কম্পোনেন্ট দিলাম একটা, তাহলে সেই ক্ষেত্রে ভূমিপ্রবাহ কথা হয়ে গেলো। তার পরবর্তীতে অন্তিম ভূমিপ্রবাহ আমরা যেটা বলবো সেটা কত, আইবি প্লাস আইবি। এটা কি, এটা হচ্ছে তোমার এসিটা, এসি কম্পোনেন্টটা যেটা আমরা মাইক্রোফোনে কথা বললে ইনপুটটা দিলাম। তাহলে এক্ষেত্রে কি, যখন প্রাথমিক আমি প্রবাহ ভূমিপ্রবাহ আইবি দিয়েছিলাম, প্রাথমিক সংগ্রহ প্রবাহ আইসি ছিল, অন্তিম সংগ্রহ প্রবাহটা কত হয়ে যাবে সেই ক্ষেত্রে, আইসি প্লাস আইসি হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আউটপুটে আমি আইসিটা পাচ্ছি, আউটপুটে আইসিটা আমি পাচ্ছি, আউটপুটে আইসিটা, তাহলে এক্ষেত্রে যে তাৎক্ষণিক যে পরিবর্তনটা, ঠিক আছে, এক্ষেত্রে জাস্ট তাৎক্ষণিক যে পরিবর্তনটা হচ্ছে, কার ভূমির যে প্রবাহ যেটা তাৎক্ষণিক পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, কথাটা বলার সাথে সাথে আমরা স্পিকারে শুনতে পাচ্ছি, ঠিক আছে, মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে স্পিকারে শুনতে পাচ্ছি, তাহলে তাৎক্ষণিক পরিবর্তনটা কতটা হচ্ছে, তাহলে আইবি কারেন্ট তো যাচ্ছিল সাথে সাথে এটা যুক্ত হলো, তাহলে তাৎক্ষণিক পরিবর্তনটা কত হচ্ছে, ডেল আইবি সমান হচ্ছে আইবি প্লাস আইবি মাইনাস আইবি করবো আমি, অন্তিম মাইনাস প্রাথমিক করলে কত, তাহলে ডেল আইবি সমান হচ্ছে আইবি পেলাম আমি, অর্থাৎ এই যে আইবি কারেন্ট যেটা, সেটা হচ্ছে যে এসি কম্পোনেন্ট যেটা আমরা বলছি, ঠিক আছে, সেটা সেটা কি হচ্ছে, জাস্ট তাৎক্ষণিকভাবে ভূমি প্রবাহের যে পরিবর্তন হচ্ছে সেটাকে নির্দেশ করছে, ভূমিপ্রবাহের যে পরিবর্তন হচ্ছে সেটাকে নির্দেশ করছে। আবার সংগ্রহ প্রবাহের ক্ষেত্রে তাৎক্ষণিক পরিবর্তনটা যদি আমরা দেখি, তাহলে ডেল আইসি সমান কি, অন্তিম মাইনাস প্রাথমিক, সেটা কি হচ্ছে এটা, অর্থাৎ আইসি যেটা নির্দেশ করছে, আইসি ছোট হাতের আইসি যেটা নির্দেশ করছে সেটা কি নির্দেশ করছে, এখানে যে সংগ্রাহক প্রভাবের যে তাৎক্ষণিক পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ মাইক্রোফোনে কথা বলার সাথে সাথে স্পিকারে আমি শব্দটা শুনতে পাচ্ছি, তাহলে এটা একটা তাৎক্ষণিক পরিবর্তন, সেই তাৎক্ষণিক পরিবর্তনটা কি ডেল আইসি নির্দেশ করছে। তাহলে এখানে আইবি সমান এটা পেলাম, এখানে আইসি সমান এটা পেলাম, তাহলে এখানে আমি কি পেয়েছি, আইসি বাই আইবি, আইসির মানটা কত, ডেল আইসি, আর এখানে আইবির কত, ডেল আইবি, তাহলে এই মানটা, তাহলে বিটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে বিটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আবার এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, ডেল আইসি বাই আইবি। আবার আরেকটা জিনিস এখানে কি, প্রবাহ পরিবৃত্তি অনুপাত বা এখানে কারেন্ট ট্রান্সফার রেশিও, কারেন্ট ট্রান্সফার রেশিও,
বলছে নিঃসারক প্রবাহ আইই এর পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহ আইসি যে অনুপাতে পরিবর্তিত হয় তাকে ট্রানজিস্টরের প্রবাহ পরিবৃত্তি অনুপাত বা কারেন্ট ট্রান্সফার রেশিও বলা হয়। নিঃসারক প্রবাহ আইই পরিবর্তনের সাথে সাথে সংগ্রাহক প্রবাহ আইসি, আগেরটা কি ছিল আইবি পরিবর্তনের সাথে সাথে, ঠিক আছে, আইবি পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছিল আইসির পরিবর্তন যেটা পাচ্ছিলাম, এখানে কি বলছে আইসি আর আই এর মধ্যে, তাহলে এখানে যেটা কারেন্ট ট্রান্সফার রেশিওকে আলফা দিয়ে চিহ্নিত করা হয় ডেল আইসি বাই ডেল আইই, ঠিক আছে, ডেল আইসি বাই ডেল আইই দিয়ে লেখা হয়। এর মানটা দেখা যায় বিভিন্ন ট্রানজিস্টরের ক্ষেত্রে 0.95 থেকে 0.985 মধ্যে হয়। এই যে আলফা আর বিটা পেলাম, একটা হচ্ছে আলফা আর বিটা, আলফাটা হচ্ছে কি কারেন্ট ট্রান্সফার রেশিও, বিটাটা হচ্ছে কি তোমার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা কারেন্ট গেইন বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বিটা সমান হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি পেয়েছি আমরা, ঠিক আছে। এখন দেখো ডেল আইবিটাকে আমি লিখতে পারি ডেল আই মাইনাস ডেল আইসি, কারণ কি আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, এটা আমরা অনেক গত যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে আমরা পড়েছিলাম আই সমান হচ্ছে আইবি প্লাস আইসি, তাহলে ডেল আই সমান হচ্ছে ডেল আইবি প্লাস ডেল আইসি আমি লিখতে পারি। আই কারেন্টের পরিবর্তন সমান আইবি কারেন্টের পরিবর্তন, আইসি কারেন্ট, তাহলে ডেল আইবি সমান আমি আই মাইনাস আইসি লিখতে পারি, আই মাইনাস আইসি লিখতে পারি, এটা লিখলাম। তাহলে এখন কি করলাম ডেল আই এটাকে কমন নিলাম, ডেল আই এটাকে কমন নিলে কি হবে, নিচে পড়ে থাকবে 1 মাইনাস ডেল আইসি বাই ডেল আই, ডেল আইসি বাই ডেল আই। তাহলে এটা ডেল আই কমন নেওয়া মানে কি ডেল আইসি নিচে থেকে যায়, ডেল আইসি নিচে সেটা রেখে দিলাম, এটা মানে কি নিচে একটা থেকে যাচ্ছে ব্র্যাকেট দিয়ে, তাহলে এই একই জিনিস কমন নিয়ে নিয়েছি, ডেল আইটাকে আমি কমন নিয়ে নিয়েছি, বা আমরা বলতে পারি উপর নিচে ডেল আই দিয়ে ভাগ করেছি, এটাকে ডেল আই দিয়ে ভাগ করেছি, এটাকেও ডেল আই দিয়ে ভাগ করেছি, তাহলে এটাকে ভাগ করলে কি হবে ডেল আই থেকে গেল ডেল আই হবে, ডেল আই কত হবে 1 মাইনাস ডেল আইসি বাই ডেল আই থেকে গেল ডেল আইসি বাই ডেল আই, এটা কত আলফা, এটা কত ডেল আইসি বাই ডেল আই, এটা কত, এটা হচ্ছে আলফা, তাহলে বিটা সমান আমি পাচ্ছি আলফা বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে, বিটা সমান হচ্ছে আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এই সূত্রটা আমার মনে রাখতে হবে, বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কি হবে আমার এই সূত্রগুলো কাজে লাগবে, এখানে যে যে জিনিসগুলো আছে সেই সূত্রগুলো আমার কাজে লাগবে, এই জিনিসগুলো কি করো কাজে লাগিয়ে আমি বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা পাবো, এখান থেকে আমি আলফা সমান আমার একটা সূত্র পাবো, তাহলে এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমি কি অঙ্ক করতে পারবো। এখানে বলছে ভোল্টেজ বিবর্তন, যে ট্রানজিস্টরের সি বর্তনীতে ইনপুট ভোল্টেজ পরিবর্তনের সাথে সাথে আউটপুট ভোল্টেজের পরিবর্তন হয়, তাহলে ভোল্টেজ বিবর্তন কি আউটপুটের পরিবর্তন বা ইনপুটের পরিবর্তন, তাহলে ভিসি এটা হচ্ছে আউটপুট আর এটা কি ভিবি ইনপুট, তাহলে ডেল আইসি বা ডেল আইসি আর এল এটা সমান কি ডেল আইবি আরবি আমি লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি বিটা ডেল বিটা আর এল বাই আরবি লিখতে পারি। ক্ষমতা কি ডেল পি জিরো বাই পিআই, অর্থাৎ আউটপুটের ক্ষমতার পরিবর্তন ইনপুটের পরিবর্তন। ভিসি পি সমান ভিআই আমরা জানি, তাহলে ডেল ভিসি আইসি ডেল ভিবি আইবি, এক্ষেত্রে কি ভিসিই বাই ভিবি এর মানটা কত ভিসিই বাই ভিবি বিটা আর এল বাই আরবি, তাহলে বিটা আর এল বাই আরবি লিখে দিলাম, এটা কি এটা সমান হচ্ছে বিটা আমরা জানি সেটা লিখে দিলাম, তাহলে বিটা স্কয়ার আর এল বাই আরবি। তাহলে ক্ষমতা বিবর্তন সমান হচ্ছে প্রবাহ বিবর্তন ইন্টু ভোল্টেজ বিবর্তন, সেটা আমরা লিখতে পারি ক্ষমতা বিবর্তন সমান হচ্ছে প্রবাহ বিবর্তন ইন্টু ভোল্টেজ বিবর্তন, পি সমান ভিআই। তাহলে এই সূত্রগুলো আমাদের কি করতে হবে মনে রাখতে হবে, আলফা বিটা এবং তাদের মধ্যে রিলেশন, এইগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম অঙ্ক করতে পারবো। আর ট্রানজিস্টার একটা সুইচ হিসেবে কাজ করছে কীভাবে, তোমার হচ্ছে গিয়ে বিবর্ধক হিসেবে কীভাবে কাজ করছে সেই জিনিসগুলো আমরা জেনে রাখবো, এবং পরীক্ষায় যদি পড়ে তাহলে আমরা ঠিকঠাকভাবে লিখে আসতে পারবো।